এটা হচ্ছে মুভির দ্বিতীয় অংশ। প্রথম অংশ এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আগে প্রথম পার্টটা দেখে আসুন। প্রথম পার্ট না দেখলে দ্বিতীয় পার্টের কিছুই বুঝতে পারবেন না। তো প্রথম পার্ট যেখানে শেষ করেছিলাম এরপর থেকেই দ্বিতীয় পার্ট শুরু করছি। জাগি এরপর ইউরো টানেলের দিকে যায়, যেখান থেকে আর কি শিপ সরাসরি লন্ডনে গিয়ে দাঁড়ায়। কিন্তু এখানে এত হাই সিকিউরিটি ছিল, জাগি বুঝতে পারে এদিকে যাওয়া তো দূরের কথা, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেই ধরা পড়ে যাবে। জাগি এরপর একটা ক্যাম্পে গিয়ে ওঠে, যেখানে তার সাথে ইকবালের দেখা হয়। জাগি ইকবালকে বলে, দেখ, সোমবারের আগে যে কোনো মূল্যে আমাকে লন্ডন পৌঁছতে হবে। তখনই ওই দুজন লোক এখানে আসে। মনে আছে পলিথিন মুখ থেকে খুলে ফেলায় ফ্রান্সের পুলিশ তাদের ধরে ফেলেছিল। আর 5 সেকেন্ড যদি ইকবাল শ্বাসটা ধরে রাখতে পারতো তো আজ তারা সবাই লন্ডনে থাকতো। জাগিকে দেখে মারতে শুরু করে, পাশাপাশি তারা জাগির কাছে টাকার অফার করে। জাগি বলে, আমাকে একটা ফোন করার সুযোগ করে দাও, আমি টাকার ব্যবস্থা করছি। এরা তো লুবে পড়ে যায়, এখানকার একজন লোকের কাছ থেকে একটা ফোন এনে দেয়। তো লুচ্চা জাগি কি করে জানেন, কার্তিকাকে ফোন করে বলে, ও ম্যাডাম, আমি ফ্রান্স চলে এসেছি, 2-3 দিনের মধ্যেই লন্ডন আসছি, বিয়ে ভাঙার তাড়াতাড়ি ব্যবস্থা করো। কার্তিকে হঠাৎ জাগির ফোন পেয়ে আবার বলছে ফ্রান্স চলে এসেছে, কনফিউশনে পড়ে যায়। জাগিকে কি উত্তর দেবে, এসে বলে, ফাজলামো বাদ দিয়ে জাগি। জাগি বলে, আরে সত্যিই রে, আমি ফ্রান্স চলে এসেছি। ওদিকে এরা যখন বুঝে যায় জাগি তাদের বোকা বানাচ্ছে, এরা জাগিকে অনেক মারে। জাগি এত অত্যাচার সহ্য করেও কার্তিকের সাথে কথা বলেই যাচ্ছে। মার খেতে খেতে একটা সময় জাগি অজ্ঞান হয়ে যায়। সিন আসে হাসপাতালে। গৌতম জাগির খবর পেয়ে হাসপাতালে এসেছে। জাগি গৌতমকে দেখে বলে, হ্যালো দাদা। এই বেটা পাগল, দুজনেই মরে যেতাম, ফাজলামির একটা লিমিট থাকা দরকার বেটা। জাগি এরপর তার এমন কাজের জন্য গৌতমকে সরি বলে। গৌতম এরপর জাগিকে নিয়ে আবার এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে মারফাতিয়া ফোন করে জানায়, আগের ফ্লাইট তো ক্যান্সেল হয়ে গেছে স্যার, আর এখন কোনো ফ্লাইট অ্যাভেলেবল নয়, আজ আর কিছু করারও নেই। তো জাগি রাস্তা দিয়ে যাওয়ার সময় সমুদ্র দেখে দেখে যাচ্ছিল। একটা সময় জাগি গৌতমকে জিজ্ঞেস করে, সমুদ্রের ওই পারে কি দাদা? গৌতম যখন বলে লন্ডন, কথাটা শুনে হে হে কি বললে দাদা? দাদা প্লিজ একটা মিনিটের জন্য গাড়িটা দাঁড় করাও না, একটু দেখতে দাও প্লিজ। এত কাকতি মিনতি করছে দেখে গৌতম গাড়িটা দাঁড় করায়। জাগি বলে, এবার হাতটা একটু খুলে দাও না, একটু নেমে দেখি। গৌতম বলে, তুই আমাকে এতই বোকা পেয়েছিস? দেখো দাদা, তুমি তো এমনিতেই আমাকে ডিপোর্ট করে দেবে, পালিয়ে কোথায় বা যাবো, প্লিজ প্লিজ। তবে গৌতম এখন আর জাগিকে একা ছেড়ে দেয় না। মাত্র এতটুকুই, আমি তো সাঁতার কেটেই পার হয়ে যাব। গৌতম বলে, তো যা, আমিও দেখি। একবার নিচে গেলে তোর বডির আর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, এতটাই ঠান্ডা জল, 10 মিনিটের মধ্যেই তুই বরফের মতো শক্ত হয়ে যাবি। তখনই মারফা দিয়ে কল করে বলে, স্যার আমি দুঃখিত, আরো 2 দিন মানে সোমবার সকাল পর্যন্ত আপনার জাগিকে সামলাতে হবে, সোমবার সকাল ছাড়া কোনো ফ্লাইট নেই। গৌতম বলে, এ কি বলিস রে? জাগি তো ভীষণ খুশি, তোকে আমার আরো 2 দিন সামলাতে হবে। তো আমার কাছে দুটো অপশন আছে, প্রথম অপশন এটা। জাগি বলে, আরে দাদা তুমি কি যে বলো, তুমি যেরকম বলবে আমি ওরকমই চলবো। গৌতমের পর জাগিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। খাবার খেতে খেতে দুজন গল্প করছিল, তখনই একটা মেয়ে জাগির কাছ দিয়ে চলে যায়। গৌতম বুঝতে পারে জাগির মেয়েটা ভালো লেগেছে। ওদিকে আবার সিঙ্গেল। গৌতম জাগিকে কিছু টাকা দিয়ে বলে, যা কথা বলে আয়। তো জাগি মেয়েটার সাথে গিয়ে কথা বলে। মেয়েটা জাগির উপর ইমপ্রেস হয়ে তার বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। জাগি যখন গৌতমকে গিয়ে বলে ওখানে পৌঁছে দেওয়ার জন্য, গৌতম বলে, আমি তো ড্রাইভার নাকি রে, হাই কমিশনার অফিসার, তোকে 2 দিন পরেই ডিপোর্ট করব। জাগি বলে, আরে দাদা, আমি কখন তোমাকে আমার ড্রাইভার বললাম? তুমি তো আমার গুরু, আর তুমি যেরকম ভাবছো আমি কিন্তু ওরকম না, খুবই ভালো একটা ছেলে। গৌতম বলে, তোকে আমি ভালো করেই চিনি, আচ্ছা চল, যাই হোক তোর ফাজলামো থেকে তো কিছুক্ষণ মুক্তি পাবো। কিছুক্ষণ পর তারা দুজন ওই মেয়েটার বাড়ি পৌঁছে যায়। এখানেই একটা কাপড়ের দোকান ছিল।
এখানে সমস্যা হলো জাগ্গি তো কার্তিকের সাইজ জানে না, সাইজ ছাড়া জামা কিভাবে নেবে। জাগ্গি তখন গৌতমের ফোন দিয়ে কার্তিকে ফোন করে, এই তোর ড্রেসের সাইজ কত রে। এই জাগ্গি শুন, তুই জানি না কিভাবে কম্পিউটার হ্যাক ট্যাক করে ফ্রান্সের নাম্বার সেট করে কল করছিস, অনেক হয়েছে, মজা করে এবার বাদ দে। জাগ্গি বলে, আমি সত্যি ফ্রান্স আছি তোর জন্য, তোর ভালোবাসার জন্য। কিভাবে এতটুক পর্যন্ত এসেছি এক আমি আর ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আমি তোকে অনেক ভালোবাসি। ওদিকে কার্তিকের এখনো বিশ্বাসই হচ্ছে না জাগ্গি যে ফ্রান্স চলে এসেছে। দেখ জাগ্গি, আসলে যদি তুই ফ্রান্স এসে থাকিস প্লিজ দেশে চলে যা। আমি তোকে কথাটা মজা করে বলেছিলাম, 4-5 দিন পরই আমার বিয়ে। জাগ্গি বলে, তুই বলেছিলি আমি আসলে তুই বিয়ে ক্যান্সেল করে দিবি, তো আমি আসছি। এসব কথা বলতে বলতেই কার্তিকের ফোন বন্ধ হয়ে যায়। তো সাইজ তো আর জানা হলো না। জাগ্গি তার মন থেকে কার্তিককে অনুভব করে লোকটাকে একটা সাইজ দেখায়। লোকটা বুঝতে পারে আর একটা ড্রেস জাগ্গিকে দেয়। বাড়ি ফেরার সময় গৌতম দেখে তীরা রাস্তায় দোকান দিয়েছে। বিষয়টা গৌতমের কাছে খুব খারাপ লাগে। একজন লোক খাবার কিনে নিয়ে যাচ্ছিল, ওই লোকটাকে খাবারের টাকাটা দিয়ে বলে এই খাবারটা তাকে দিয়ে দিতে। বাড়িতে এসে টিভি চালিয়ে তাদের দুজনের হাসি খুশি ব্লগগুলো দেখতে দেখতে খাবার খায়। সকাল হলে গৌতম জাগ্গির রুমে লোকটা খুলে দেয়। এরপর জাগ্গিকে দুধ, কফি, চা যেটা ভালো লাগে খাওয়ার জন্য দেয়। জাগ্গি বলে, তোমার কি দাদা একবারও ভাবির কথা মনে পড়ে না? না মানে বলছি, ভাবির হাতের আলুর পরোটা, চমচা, গরম গরম খাবার, ওয়াও কি টেস্টি। কি সারাদিন শুধু আবিজাবি খাও। আচ্ছা মানলাম ভাবি রাগ করে চলে গেছেন, তুমি ভাবিকে ফিরিয়ে আনার জন্য কি কি করেছো? সত্যি করে বলো তো। সরি বলেছো? পা ধরেছো? কেঁদেছো? না, কিছুই করেনি। কিন্তু আমাকে দেখো, কোথায় ইন্ডিয়া আর কোথায় ফ্রান্স। গৌতম বলে, আমি কেন তীরাকে সরি বলবো আর পা ধরবো? ও নিজের ইচ্ছেতে আমাকে ছেড়ে চলে গেছে। আর তোর কথা বলছিস? তুই তো স্ট্রোকার। জাগি গৌতমের ফোন থেকে তীরাকে কল করে। তীরা ফোন ধরতেই জাগ্গি ফোনটা গৌতমকে এনে ধরিয়ে দেয়। ওদিকে তীরা হেলো হেলো বলে যাচ্ছে। গৌতম ফোনও কাটতে পারছে না। মারবো নাকি একটা ফাজিল কোথাকার। হ্যালো, ভুল করে ফোন দিয়েছো নাকি? মানে হঠাৎ করে তোমার কল? আচ্ছা যাই হোক, আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম, আজ একটু দেখা করতে পারবে? দুজন একসাথে বসে লাঞ্চ করবো। বিজি থাকলে আসা লাগবে না। গৌতম বলে, না না এমন কিছুই না, আমি আসবো। জাগি এতটাই খুশি হয় সে নিজেই নিজের হাত দিয়ে নিজেকে শাবাশি দেয়। গৌতম তার কথা মতো রেস্টুরেন্টে এসে বসে আছে। কিছুক্ষণ পর তীরা আসলে জাগি দৌড়ে তীরার কাছে আসে। তুমি কে? আরে আমাকে চিনলে না? তোমাদের বিয়েতে যে ঝামেলা করেছিলাম। ও জাগি, তুমি এখানে কি করছো? জাগি বলে, সামনেই আমার বিয়ে, তো আপনাদের ইনভাইট করতে এসেছি। ও আচ্ছা, কনগ্রাচুলেশন। গৌতম বলে, জাগি যা, তোর জন্য খাবার অর্ডার করে খা গিয়ে। তীরা বলে, আমি তোমাকে এখানে এর জন্য ডেকেছি কারণ গৌতম তোমার আর আমার কোথাও যায় না। তোমার সাথে আমার কোনো জিনিসেরই ভালো বন্ডিং নেই। আমার অফিসে একজন সিভিল লয়ার ছিল, আমি তার সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার তৈরি করে নিয়ে এসেছি। গৌতম দেখে তীরা আগে আগেই কাগজে সাইন করে বসে আছে। রাগে অভিমানে কষ্টে, যদিও এরকম একটা পরিস্থিতির মোকাবেলার জন্য গৌতম মোটেও প্রস্তুত ছিল না, তবে তীরার এমন বিহেভ তাকে ভীষণ কষ্ট দেয়। রাগ করে জাগিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। এদিকে এমনিতেই গৌতমের মুড ঠিক নেই। রেস্টুরেন্টের পাশে একটা শপ ছিল যেখানে কিছু সুইমিং স্যুট ছিল। এগুলো দেখে জাগ্গি দাঁড়িয়ে যায়। জাগ্গি আসছে না দেখে গৌতম জাগ্গির কাছে যায়। আমি যদি এই স্যুটটা পেয়ে যেতাম তো সাঁতার কেটে চলে যেতাম। 20 কিলোই না মাত্র। তবে গৌতমের ফেসের লুক দেখে জাগ্গি বলে, না না কোনো সমস্যা না, অন্য কোনো সময় দেখা যাবে। গৌতমের পর জাগ্গিকে সুইমিং পুলে নিয়ে যায়। 20 কিলোই না মাত্র, দেখি তো তোর আজ সুইমিং। কিন্তু জাগ্গি সুইমিং পুলের এক সাইড থেকে আরেক সাইডে যেতে না যেতেই হাঁপিয়ে যায়। কিন্তু গৌতম আজ এত সহজে জাগ্গিকে ছেড়ে দেয় না। তুই তো সুপারম্যান না? ভালোবাসা তোর তো সুপার পাওয়ার। যা, একটা সময় জাগ্গি যখন আর পারছিল না, ইংলিশ চ্যানেল ক্রস করে ফেলেছিস। জাগ্গি, তুই কখনো ইংলিশ চ্যানেল ক্রস করতে পারবি না, এটা তোর মাথায় ঢুকিয়ে নে। ওই মেয়ে তোর জন্য অপেক্ষা করছে না, ও নিজের ইচ্ছেতে বিয়ে করতে যাচ্ছে। অনেক হয়েছে, এবার নাটক করা বাদ দে। বাসায় গিয়ে গৌতম জাগ্গিকে একটা রুমে বন্দি করে দেয়। গৌতম একদিকে তীরার এমন বিহেভে এতটাই কষ্ট পেয়েছে, তার উপর জাগ্গির এমন পাগলামি দেখে না চাইতেও ও জাগ্গিকে কষ্ট দিচ্ছে।
আসে, সবকিছু ভুলে যাওয়ার জন্য ড্রিঙ্ক করে। পরের দিন সকাল সকাল তীরা এসে গৌতমকে ডেকে তুলে। তীরাকে দেখে গৌতম তো অবাক, ও এখানে কি করছে? তীরা বলে, তুমিই তো আমাকে কল করেছিলে, আমি ঘুমিয়েছিলাম, এর জন্য বুঝতে পারিনি। উঠে দেখি 10টা মিস কল। গৌতম জাগ্গির রুমের দিকে তাকিয়ে দেখে জাগ্গি পালিয়েছে। একটা চিঠির মধ্যে লিখে গেছে, আমি যাচ্ছি দাদা, আমি জানি না আমার ভালোবাসাকে জয় করতে পারবো কিনা, তবে আমি এত সহজে হাল ছাড়বো না। আমি এর শেষ দেখেই দম নেব। আর তুমি আমার জন্য অনেক কিছু করেছো, নিজের ভাইয়ের মতো যত্ন করেছো। তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো কিনা তাও জানি না। তোমার ওয়ালেট থেকে কিছু টাকা নিয়েছি, পারলে মাফ করে দিও। সমুদ্রে নামার আগে জাগ্গি কার্তিকের কাছে একটা ভয়েস মেসেজ পাঠায়। যদিও তার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ও যদি বেঁচে থাকে তো সে কার্তিকের সাথে দেখা করবেই। গৌতম তীরাকে সরি বলে, কারণ গৌতম তীরাকে এসবে ইনভলভ করেছে। তীরা বলে, এখন এসব ভাবার সময় না, কিভাবে জাগ্গিকে বাঁচাবো এটা ভাবো। এক কাজ করো, তুমি কোস্ট গার্ডের সাথে কন্ট্রাক্ট করো, আমি দেখি কি করা যায়। এখন আমাদের ঝগড়া ঝামেলা বাদ দিয়ে একসাথে সমস্যাটা সমাধান করা দরকার। তীরা আর গৌতম এরপর একসাথে জাগ্গিকে খোঁজাখুঁজি শুরু করে। ওদিকে জাগ্গিকে আমরা দেখি সাঁতার কেটে কেটে মাঝ সমুদ্রে চলে গেছে। সিন আসে হাসপাতালে। গৌতম কার্তিকেকে ফোন করে বলে, তোমার কাছে যাওয়ার জন্য ইংলিশ চ্যানেল ক্রস করতে চেয়েছিল, কোস্টগার্ড তাকে সময় মতো তুলেছে দেখে ও বেঁচে আছে। কার্তিকা বলে, ও পাগল হয়ে গেছে নাকি? আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, ও যদি সত্যিই তোমার কাছে চলে যেত, তুমি কি তোমার বিয়েটা ভেঙে দিতে? কার্তিকা বলে, না, সত্যি কথা বলতে গেলে অবশ্যই না। আমি তো তাকে মজার অর্থে কথাটা বলেছিলাম, কিন্তু এখন কি করব বুঝতে পারছি না। গৌতম বলে, যে সিদ্ধান্তটা এবার নেবে ইমোশনাল না হয়ে বুঝে শুনে নেবে, কারণ লাইফটা তোমার। কিছুক্ষণ পর জাকির যখন জ্ঞান আসে, গৌতম কার্তিকের কাছে ফোন করে ফোনটা জাগিকে দে। এই, তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর এই পাগলামির কারণে তোর যদি কিছু হয়ে যেত, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, তোকেই বিয়ে করব। তাড়াতাড়ি চলে জাগি, আমি তোর জন্য অপেক্ষায় আছি। দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। কার্তিকে এরপর তার বাবাকে গিয়ে জানায় ও জাগিকে বিয়ে করতে চায়। আঙ্কেল বলে, এখন আমি তোর কোথায় বিয়েটা বন্ধ করে দেব? আমার বিয়ে আমি ঠিক করব। তো কার্তিকের বাবা রেগে মেগে কার্তিকাকে একটা রুমে লক করে দেয়। ওদিকে যে গৌতম জীবনে কোনো ক্রাইম করেনি, যার কাছে কখনো অন্যায় ছাড় পেত না, আজ সেই গৌতম নিজের কেরিয়ারের কথা ভুলে গিয়ে জাগির জন্য ফেক ভিসা পাসপোর্ট রেডি করছে। জাগি তার ভালোবাসার টানে 6000 কিলোমিটার অতিক্রম করে এতটুকু এসেছে, কিন্তু সে তার ভালোবাসাটা 40 ফুট দূরত্ব থেকেও জয় করতে পারলো না। জাকিকে কার্তিকের কাছে পাঠাতে যা যা করা প্রয়োজন ও করবে। ওদিকে আজ 2 দিন ধরে জাগির সাথে কার্তিকের কোনো কথাবার্তা নেই। এই সময় কার্তিকার পাশে এসে দাঁড়ায় শিলা। পিৎজা বলে পিৎজার বক্সে ঢুকিয়ে কার্তিকার ফোনটা এনে দেয়। কার্তিকা জাগিকে ফোন করে বলে, জাগি তুই আর ঝামেলায় পড়িস না, আমি আসছি ফ্রান্স, তুই ওখানেই থাক। জাগি বলে, আর কোনো ঝামেলা হবে না, গৌতম দাদা সবকিছু লিগ্যাল ভাবে করে দিয়েছে, তুই চিন্তা করিস না, আমি আসছি। পরের দিন গৌতম সবকিছু জাগিকে বুঝিয়ে শুনিয়ে দেয় আর বলে, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষটাকে জয় করেই দম নিলি। জাগি, এই আংটিটা তুই রাখ, আমার থেকে তুই এটা ভালো রাখতে পারবি। আংটিটা আসলে তীরার ছিল। ওই দিন রেস্টুরেন্টে তীরা গৌতমকে তার হাত থেকে খুলে দিয়েছিল।
ছিল। এয়ারপোর্টে সবকিছু চেক আপ হচ্ছে। ওদিকে ইকবাল আবার এসব কিছু গিয়ে আবার ইন্ডিয়ার আরেকজন এম্বাসির কাছে জানিয়ে দেয় গৌতম যে জাগিকে লন্ডন নিয়ে যাচ্ছে। এটা যখন ফ্রান্সের অফিসাররা জানতে পারে তাড়াতাড়ি মারফাতিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। জাগি অনেক খুশি ছিল। তবে হঠাৎ পুলিশের গাড়ি দেখে তার হাসি চোখের নিমেষেই বিলীন হয়ে যায়। এরা গৌতমকে জিজ্ঞেস করে জাগি কোথায়। গৌতম বলে, জাগি কোথায় আমি কিভাবে জানবো? এসব উল্টোপাল্টা ইনফরমেশন আপনাদের কে দিয়েছে? আমি একাই লন্ডন যাচ্ছি। এয়ারপোর্টে সবার কাগজপত্র সবাইকে চেক আপ করা হয়, কিন্তু জাগিকে এরা কোথাও খুঁজে পায় না। তো ফ্রান্সের অফিসার ঠিক করে গৌতমের সাথে তারাও লন্ডনে যাবে। সঙ্গে মারফাতিও প্লেনে ওঠে। প্লেন ছেড়ে দিয়েছে, কিন্তু জাগি এখনো আসেনি। ওদিকে আমরা দেখতে পাই প্লেনের চাকার একটা বড় ডান্ডা ধরে জাগি বসে আছে। প্লেন আকাশে উড়ে গেলে প্লেনের চাকা যখন ভেতরে ঢুকে চারদিক বন্ধ হয়ে যায়, জাগি তখন বাতাস আর ঠান্ডা হাওয়া থেকে কিছুটা শান্তি পায়। সিন আসে ফ্ল্যাশব্যাকে। ইকবালই তাকে বলেছিল তার এক চাচাতো ভাই লন্ডনে থাকে। তাদের এত টাকা পয়সা ছিল না যে লিগ্যাল ভাবে তাকে লন্ডনে পাঠাবে। তাই সে লাইফের রিস্ক নিয়ে প্লেনের চাকা ধরে লন্ডনে পৌঁছে যায়। তবে বলাটা যতটা সহজ, কাজটা এতটাও সহজ নয়। প্লেন যত উপরে উঠতে থাকে ঠান্ডাও তখন বাড়তে থাকে, যা একজন মানুষের পক্ষে সহ্য করা অনেক কষ্টকর। তবে অজ্ঞান হয়ে গেলে কিছুই বোঝা যায় না। তবে প্লেন ল্যান্ড করার আগে উঠে পড়তে হয়। বাকিটা আপনারা সিনেই দেখে নিন। গৌতম জাগির লাশ দেখে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। মারফাতিয়া জাগির ব্যাগ আর তীরার আংটিটা এনে দেয়। গৌতম আর চোখের পানি আটকে রাখতে পারছিল না। এদিকে কার্তিকা এখনো জাগির জন্য অপেক্ষা করছে। গৌতম যখন এসে খবরটা দেয়, কার্তিকা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। গতকাল রাতেই জাগির সাথে তার কথা হয়েছে, কত হাসি খুশি ছিল, কিন্তু কি থেকে কি যে হয়ে গেল। আর আমাদের আজকের মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।